নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এসএসসি পরীক্ষায় বসতে অনীহা, শীর্ষ আদালতের নির্দেশে দ্বিতীয়বার নিয়োগ পরীক্ষার পোর্টাল খোলে এসএসসি। সেখানে অধিকাংশেরই অনীহা পরীক্ষায় বসার। গত 9 দিনই আবেদন করল 30 থেকে 35। দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের মামলা খারিজ করল আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয়। পরীক্ষায় বসতে পারবেন না মামলাকারী দাগিরা। আগামী বছর অর্থাৎ 2026 সালের উচ্চ মাধ্যমিক শুরু হতে চলেছে চলতি সেপ্টেম্বরে। বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 8ই সেপ্টেম্বর থেকে শুরু, পরীক্ষা চলবে 22 তারিখ পর্যন্ত। পুজোর আগেই সুখবর, শিয়ালদা ডিভিশনে আরও 2টি শাখায় এসি লোকাল ট্রেন। শিয়ালদা রানাঘাটের পর আরও 2টি এসি লোকাল চালানোর ভাবনা পূর্ব রেলের। বন্যা সতর্কতা জারি দিল্লি এনসিআরে। যমুনার জলে দিল্লি এবং তার সংলগ্ন অঞ্চল প্লাবিত। আতঙ্কিত বাসিন্দারা প্লাবিত এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয় রয়েছেন। ভয়ঙ্কর ভূমিধসের কবলে সুদান, জলশূন্য প্রায় গ্রাম। ঘটনায় অন্তত 1000 জনের মৃত্যু, ভাগ্যক্রমে জীবিত একজনই। পূর্ব ঘোষণা মতো বিধানসভায় মঙ্গলবার পেশ হয় বাংলা ও বাঙালি হেনস্থা বিরোধী প্রস্তাব। আলোচনা শুরুর পর বিজেপি মোদি মোদি বলে স্লোগান দিতে শুরু করে। পাল্টা ফিরহাদ হাকিমও জয় বাংলা স্লোগান তোলেন। সরগরম হয়ে ওঠে অধিবেশন কক্ষ। ফের সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। পূর্ব ঘোষণা মতো বিধানসভায় মঙ্গলবার পেশ হল বাংলা ও বাঙালি হেনস্থা বিরোধী প্রস্তাব। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রস্তাব পেশ করতে গিয়ে তুলে ধরেন দিল্লিতে পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুর ওপর অত্যাচারের প্রসঙ্গ। তার কথায় বিজেপি বিধায়কেরা আহারে বলে কটাক্ষ শুরু করেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা কার্যত ধমকে তাদের থামান। আলোচনা শুরুর পরও বিজেপি মোদি মোদি বলে স্লোগান দিতে শুরু করে। পাল্টা ফিরহাদ হাকিমও জয় বাংলা স্লোগান তোলেন। সরগরম হয়ে ওঠে অধিবেশন কক্ষ। আর এই আলোচনার মাঝে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা অসভ্যতা শুরু করে। ফের সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। মার্শাল ডাকা হয় তাকে বের করে দেওয়ার জন্য। এরপরই ওয়াকআউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়কেরা। বিধানসভার গেটে রীতিমতো ফুঁসে উঠলেন বিরোধী দলনেতা। তার দাবি, সেনার নামে জয়ধ্বনি দেওয়ায় তাকে বের করে দেওয়া হচ্ছে অনৈতিকভাবে। মাসখানেক আগে অভিযোগ উঠেছিল দিল্লি পুলিশ এক পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুর কানে মেরে ফাটিয়ে দিয়েছে। মঙ্গলবার বাঙালি হেনস্থা নিয়ে বিধানসভায় প্রস্তাব পেশ করে এই ঘটনার কথা উল্লেখ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির বেঞ্চ থেকে সে সময় চূড়ান্ত অভব্যতা শুরু করে। আহারে বলে কটাক্ষ উড়ে আসে সেদিক থেকে। প্রতিবাদ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা। ধমক দিয়ে শশী পাজা বলেন, চুপ করে থাকো তোমরা অসভ্যতা করেছ। ধমক খেয়ে শেষে চুপ করে যান বিজেপি বিধায়কেরা। আলোচনায় বহু মনীষীর কথা উঠে আসে। জোর দেওয়া হয় বাংলায় তাদের অবদানের বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসুর কথা বিশেষ করে উল্লেখ করেন তৃণমূল বিধায়ক মন্ত্রীরা। বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া নিয়ে ফিরহাদ হাকিমের ঘোষণা, বাংলাদেশি নই, আমরা ভারতীয় বাঙালি। এরপরও অবশ্য বিজেপি বিধায়করা বিরোধিতা করতে থাকেন। বিজেপির বাংলা বিরোধী মনোভাবকে ব্রিটিশদের সঙ্গে তুলনা করে তৃণমূল কংগ্রেস। হাই নিউজ নেটওয়ার্ক। রাইটার্স বিল্ডিং এর সামনে সেনাবাহিনীর একটি ট্রাককে আটকে দিল কলকাতা পুলিশ। লালবাজারের অভিযোগ, গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। ওই ট্রাকের পিছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি। রাইটার্স বিল্ডিং এর সামনে সেনাবাহিনীর একটি ট্রাককে আটকে দিল কলকাতা পুলিশ। লালবাজারের অভিযোগ, গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। ওই ট্রাকের পিছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি। ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে ট্রাকটিকে আটকায় ট্রাফিক পুলিশ। পরে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ট্রাকটিকে রাইটার্সের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। লালবাজারের তরফে জানানো হয়েছে, ট্রাকটি বিপজ্জনকভাবে ডান দিকে বাঁক নিয়েছিল, ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য গাড়িটিকে দাঁড় করানো হয়। এই নিয়ম ভঙ্গের জন্য কী পদক্ষেপ করা হবে তা খতিয়ে দেখা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। যদিও ওই ট্রাকে থাকা সেনাবাহিনীর এক কর্মী অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, আদৌ বেপরোয়া গতিতে গাড়িটি চালানো হচ্ছিল না।
সিগন্যাল খোলা থাকায় ট্রাক ডান দিকে বাঁক নেয় বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ওই সেনা কর্মী এও জানিয়েছেন যে পিছনে কলকাতা সিপির গাড়ি ছিল তা জানতেন না তারা। ইতিমধ্যে ফোর্ট উইলিয়াম সেনার ইস্টার্ন কমান্ডের দপ্তরে ঘটনাটির কথা জানানো হয়েছে। অন্যদিকে সেনার এই ট্রাককে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, সোমবারই ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির মঞ্চ খুলে দিয়েছিল সেনা। মঞ্চ ভেঙে দেওয়ার খবর পেয়ে সোজা গান্ধী মূর্তির সামনে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙা মঞ্চ থেকে তিনি এই ঘটনার প্রতিবাদ করেন। তবে সরাসরি সেনাকে আক্রমণ করেননি মমতা, বরং সেনার কথা বলার সময় তার ভাষা এবং সুর ছিল অনেকটাই সংযত। তিনি বলেন, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কারণ আমরা সেনাকে নিয়ে গর্বিত। মমতার মতে সেনার এই মঞ্চ খোলার নেপথ্যে রয়েছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় তা নিয়ে সন্দেহ জাগে। সোমবারের সেই ঘটনার পর মঙ্গলবারের ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের মামলা খারিজ করল আদালত। এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের ভৎসনা কলকাতা হাইকোর্টের। হাইকোর্টের পর্যবেক্ষণ, এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয়। পরীক্ষায় বসতে পারবেন না মামলাকারী দাগিরা। দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের মামলা খারিজ করল আদালত। এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের ভৎসনা কলকাতা হাইকোর্টের। এসএসসির প্রকাশিত দাগি অযোগ্যদের তালিকায় কোনো হস্তক্ষেপ করল না আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয়। পরীক্ষায় বসতে পারবেন না মামলাকারী দাগিরা। মামলাকারী অযোগ্যরা এতদিন তারা কোথায় ছিলেন প্রশ্ন আদালতের। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, এতদিন কোথায় ছিলেন তারা? যেই তালিকা প্রকাশ হলো আদালতে চলে এলেন। বিচারপতি আরো বলেন, যথেষ্ট হয়েছে, আর নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশের পরে কিভাবে বলতে পারেন দাগি অযোগ্য নন? সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত সপ্তাহে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। ওই তালিকায় 1806 জনের নাম রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগামী 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসি নিয়োগ পরীক্ষা রয়েছে। তাতে বসতে পারবেন না দাগি অযোগ্য চাকরি প্রার্থীরা। তবে কমিশন তালিকা প্রকাশের পরে ওই তালিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দাগি অযোগ্য শিক্ষকেরা। তাদের যাতে পরীক্ষায় বসতে দেওয়া হয় সেই আবেদনও জানিয়েছেন মামলাকারীরা। মামলাকারীদের বক্তব্য, কিসের ভিত্তিতে তাদের দাগি বলা হচ্ছে? মঙ্গলবার হাইকোর্টে মামলাটি শুনানির জন্য উঠলে মামলাকারীদের ভৎসনা করেন বিচারপতি। মামলাকারীদের কাছে তিনি জানতে চান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তারা 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়েছিলেন কিনা। বিচারপতির প্রশ্ন, যদি তারা স্কুলে না গিয়ে থাকেন তবে আগেই কেন আদালতে আসেননি? দাগি অযোগ্যদের তরফে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী অনিন্দ লাহিড়ী এবং আইনজীবী সাক্ষ্য সেন। তারা সওয়াল করেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দাগি অযোগ্যরা যেসব শর্ত বলেছে তা এই প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলে, প্যানেল বহির্ভূতভাবে চাকরি পেলে এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেলে, এই তিনটি ক্ষেত্রকে ডিভিশন বেঞ্চ দাগি অযোগ্য হিসেবে বলেছিল। কিন্তু মামলাকারী চাকরি প্রার্থীরা এই ক্যাটাগরিতে পড়েন না বলেই দাবি আইনজীবীর। অন্যদিকে কমিশনের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, মামলাকারীরা সকলেই দাগি ও অযোগ্য। তিনি বলেন, এটা নিয়ে তর্ক করে লাভ নেই। এই সব প্রার্থীর বিরুদ্ধে ওএমআর শিট কারচুপির অভিযোগ রয়েছে। সিবিআই যে তালিকা উদ্ধার করেছিল তার সঙ্গে এসএসসি মিলিয়ে দেখেছে। ওএমআর শিট কারচুপি করে চাকরি পেয়েছেন তারা। এই প্রার্থীরা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। মামলাকারীদের আইনজীবী বলেন, অ্যাডমিট কার্ড দিয়েও কেন বাতিল করা হলো? ওই সিদ্ধান্তকেও আমরা চ্যালেঞ্জ করছি। যদিও কল্যাণ সওয়াল করেন, সিবিআই বলেছে ওএমআর শিট কারচুপি করা হয়েছে, তারা আমাদের দিয়েছে, আমরা গ্রহণ করেছি, সেই হিসেবে তারা অযোগ্য, কারচুপি হয়েছে। ফলে কোন প্রার্থীকে কত নম্বর দেওয়া হয়েছে সেটা ধরে লাভ নেই। হাই নিউজ নেটওয়ার্ক।
মানুষের কাছে ক্ষমা চেয়ে কান ধরে উঠবোস করলেন পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার কাউন্সিলর তথা আইনজীবী পার্থসারথী মাইতি। তার অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে জড়িত জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ, জড়িত রাজ্যের বিরোধী দলনেতাও। তাদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছেন তিনি। নিজের সমাজ মাধ্যমে পোস্ট করলেন সেই ভিডিও। তমলুক পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পোস্ট করা ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানুষের কাছে ক্ষমা চেয়ে কান ধরে উঠবোস করলেন পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার কাউন্সিলর তথা আইনজীবী পার্থসারথী মাইতি। তার অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে জড়িত জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ, জড়িত রাজ্যের বিরোধী দলনেতাও। তাদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছেন তিনি। নিজের সমাজ মাধ্যমে পোস্ট করলেন সেই ভিডিও। কাউন্সিলরের দাবি, টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষকদের নিয়োগে পূর্ব মেদিনীপুরের এক ঝাঁক তৃণমূল নেতা জড়িত রয়েছেন, কিন্তু তারা মুখ না খোলায় পার পেয়ে যাচ্ছেন নিয়োগ দুর্নীতির নেপথ্যে থাকা মূল চক্রী। তাই নিজের দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের হয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে কান ধরে উঠবোস করেছেন তিনি। ভিডিওয় পার্থকে বলতে শোনা যাচ্ছে, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সমস্ত নেতা টাকা নেওয়ার পরেও মুখ খুলছেন না এবং বিরোধী দলনেতা শুভেন্দু বাবু যে বড় বড় ভাষণ দিচ্ছেন, তার একমাত্র কারণ আমাদের নেতৃত্বের মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। প্রসঙ্গত, দাগী অযোগ্য শিক্ষকদের নামের তালিকা সদ্য প্রকাশ করেছে এসএসসি, আর সেই তালিকাতেই উঠে এসেছে পূর্ব মেদিনীপুরের এক ঝাঁক অযোগ্যের নাম। এই নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। অভিযোগ, শাসক দলের বহু নেতাকর্মী তাদের আত্মীয় ও ঘনিষ্ঠদের নাম এই তালিকায় জল করছে। পার্থের দাবি, 2016 সালে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের একছত্র নেতা যিনি ছিলেন, তার হাত ধরেই এই অবৈধ নিয়োগ হয়েছে। অথচ জেলা জুড়ে এই বিপুল সংখ্যক ভুয়ো শিক্ষক নিয়োগের নেপথ্যে মাস্টারমাইন্ডকে সব জানা সত্ত্বেও আড়াল করছে তৃণমূলেরই এক অংশ। ভিডিও ভাইরাল হওয়ার পর কাউন্সিলরের বক্তব্য, এই জেলার মানুষ হয়ে আজ আমরা দুঃখিত, কারণ শুভেন্দুর মতো একজন মহা চোর আমাদের কিছু স্বার্থান্বেষী নেতার মদতে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। লজ্জার বিষয় হলো, এই জেলার সমস্ত তৃণমূল নেতৃত্বই জানেন কে ভুয়ো শিক্ষক নিয়োগের মাস্টারমাইন্ড ছিলেন, কিন্তু মূল চোরের নাম কিছুতেই সামনে আনা হচ্ছে না। তার মতে, দলের একাংশই এই কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন, কিন্তু এখন নিজেদের গদি বাঁচাতে তারা সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও শুভেন্দুকে আড়াল করছেন। অন্যদিকে শুভেন্দু আগেই জানিয়েছেন, তার কোনো আত্মীয় বা ঘনিষ্ঠ ব্যক্তির নাম দাগী অযোগ্যদের তালিকায় নেই। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী বছর অর্থাৎ 2026 সালের উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে চলতি সেপ্টেম্বরেই। বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 8ই সেপ্টেম্বর থেকে শুরু, পরীক্ষা চলবে 22 তারিখ পর্যন্ত। আগামী বছর অর্থাৎ 2026 সালের উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে চলতি সেপ্টেম্বরেই। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 8ই সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষার তৃতীয় সেমিস্টার, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পার্ট 1 এর পরীক্ষা। চলবে 22 তারিখ পর্যন্ত। সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, চলবে 11টা 15 পর্যন্ত। তবে মিউজিক, ভিজুয়াল আর্ট এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা শুরু হবে 10টায়, শেষ হবে 10:45। জানা গিয়েছে, এবার পরীক্ষা দেবে মোট 6,60,000 পড়ুয়া। তাদের মধ্যে ছাত্র 43.97%, ছাত্রী 56.03%। তবে এবার ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। টোকাটুকি রুখতে এবারও করা সংসদ। পরীক্ষা কক্ষে 20:1 অনুপাতে থাকবেন পরীক্ষক। প্রতিটি সেন্টারের মূল গেট ও ভেন্যু সুপারভাইজারের কক্ষে থাকবে সিসিটিভি। ক্যালকুলেটর, মোবাইল সহ কোনো বৈদ্যুতিন গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। প্রসঙ্গত, 2025 সালে শেষবারের মতো হয়েছে বার্ষিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 2024-25 শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে সেমিস্টার। মোট 4টি পরীক্ষা হবে। 2024 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা এই ব্যবস্থায় পরীক্ষা দিচ্ছে এই বছর। 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে, 8ই সেপ্টেম্বর থেকে শুরু হবে তাদের তৃতীয় সেমিস্টার, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পার্ট 1 এর পরীক্ষা। পার্ট 2 এর পরীক্ষা হবে আগামী মার্চে। হাই নিউজ নেটওয়ার্ক। পুজোর আগেই শিয়ালদহ ডিভিশনে আরও 2টি শাখায় এসি লোকাল ট্রেন।
পূর্ব রেলে রানাঘাট শিয়ালদহ শাখায় এসি লোকাল চলছে। 1 মাস ধরে চলা এই পরিষেবায় যাত্রীদের ব্যাপক সাড়া মিলেছে বলেও খবর। সেই আবহে আরও 2টি এসি লোকাল চালানোর কথা ভাবছে পূর্ব রেল। পুজোর আগে শিয়ালদহ ডিভিশনে আরও 2টি শাখায় এসি লোকাল ট্রেন। পূর্ব রেলে রানাঘাট শিয়ালদহ শাখায় এসি লোকাল চলছে। 1 মাস ধরে চলা এই পরিষেবায় যাত্রীদের ব্যাপক সাড়া মিলেছে বলেও খবর রয়েছে। সেই আবহে আরও 2টি এসি লোকাল চালানোর কথা ভাবছে পূর্ব রেল। এই নিয়ে প্রাথমিক আলোচনাও হয়ে গিয়েছে। শিয়ালদহ ডিভিশনে 2টি লোকাল ট্রেন চালানো হবে। শিয়ালদহ বনগাঁ রুটে এবার ছুটবে এসি লোকাল ট্রেন। এছাড়াও শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত আরও একটি এসি লোকাল চলবে বলে সূত্রের খবর। সেপ্টেম্বর মাসের শেষ থেকেই শুরু হচ্ছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো উপলক্ষে ঠাকুর দেখার জন্য বেরোন সাধারণ মানুষেরা। লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের ভিড়ও হয় পুজোর দিনগুলিতে। নতুন 2টি এসি লোকাল চালু হলে যাত্রীদের মধ্যে উৎসাহ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। গত মাসেই শিয়ালদহ রানাঘাট এসি লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে। যাত্রীরা যাতায়াত শুরু করে দিয়েছে ওই এসি লোকাল ট্রেনে। আগামী দিনে অন্যান্য শাখাতেও এসি লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে বলে জানানো হচ্ছে পূর্ব রেলের তরফে। সেই বিষয়ে এবার সিদ্ধান্ত নেওয়া হলো। সোমবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন শিয়ালদহের DRM রাজীব সাক্সেনা। সেখানে এই 2টি ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়। শিয়ালদহ বনগাঁ শাখায় এই এসি লোকাল চলবে। বনগাঁ থেকে সেই ট্রেন আবার রানাঘাট যাবে। শিয়ালদহ থেকে যাত্রা শুরু করে বিধাননগর ও দমদম স্টেশনে প্রথমে এই ট্রেন থামবে। তারপর দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসাত, দত্তপুকুর, হাবড়া, গোবরডাঙ্গা, ঠাকুরনগর স্টেশনে থাকবে এসি লোকালের পরিষেবা। শিয়ালদহ কৃষ্ণনগর শাখায় শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু করে বিধাননগর, দমদম স্টেশনে এই ট্রেন থামবে। এরপর বেলঘরিয়া, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা, রানাঘাট স্টেশনে থামবে এই ট্রেন। 2টি নতুন এসি রেক নিয়ে আসা হবে DRM এমনটাই জানালেন। মেট্রো নয়া পরিষেবায় যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। তার সঙ্গে পাল্লা দিতে এসি রেক বৃদ্ধি করা হচ্ছে, এমনই পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। শিয়ালদহ থেকে বনগাঁ এসি লোকালের দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে 35 টাকা, মধ্যমগ্রাম ও বারাসাত 60 টাকা, দত্তপুকুর 85 টাকা, হাবড়া 90 টাকা, গোবরডাঙ্গা ও ঠাকুরনগর পর্যন্ত ভাড়া রয়েছে 105 টাকা। শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত এসি লোকালের ভাড়া থাকছে 120 টাকা। শিয়ালদহ কৃষ্ণনগর এসি লোকালের স্টেশনের ভাড়ার তালিকাও নির্ধারিত করা হয়েছে পূর্ব রেলের তরফে। শিয়ালদহ থেকে বেলঘরিয়া পর্যন্ত এসি লোকালের যাত্রী ভাড়া থাকছে 40 টাকা। শিয়ালদহ থেকে সোদপুর, খড়দা, ব্যারাকপুর পর্যন্ত ভাড়া 60 টাকা, শ্যামনগর 85 টাকা, নৈহাটি পর্যন্ত 90 টাকা, কাঁচরাপাড়া ও কল্যাণী 95 টাকা, চাকদহ 105 এবং রানাঘাট পর্যন্ত 120 টাকা ভাড়া নির্ধারিত করা হয়েছে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত ভাড়া থাকছে 140 টাকা। হাই নিউজ নেটওয়ার্ক। বন্যা সতর্কতা জারি দিল্লি NCR-এ। যমুনার জলে ইতিমধ্যে রাজধানী এবং তার সংলগ্ন অঞ্চল প্লাবিত হয়েছে। আতঙ্কিত বাসিন্দারা প্লাবিত এলাকাগুলি থেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। বন্যার সতর্কতা জারি করা হলো দিল্লি NCR-এ। যমুনার জলে ইতিমধ্যে রাজধানী এবং তার সংলগ্ন অঞ্চল প্লাবিত হয়েছে। বিপজ্জনকভাবে বাড়তে শুরু করেছে নদীর জল, ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কিত বাসিন্দারা প্লাবিত এলাকাগুলি থেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিচ্ছেন। মঙ্গলবার যমুনার জল যেমুনা বাজার এবং লোকালয়ে ঢুকে পড়েছে। কোথাও কোমর সমান, কোথাও হাঁটু সমান জল, ফলে আতঙ্কিত বাসিন্দারা এলাকা ছাড়তে শুরু করেছেন। মঙ্গলবার সকাল 6টায় যমুনার জল বিপদসীমা অতিক্রম করায় লোকালয়ে জল ঢুকতে শুরু করে। তবে এই পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। কারণ হরিয়ানায় হাকিকুন্ড বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে, ফলে যমুনার জলস্তর আরও বৃদ্ধি পেয়েছে। দিল্লির নিচু এলাকাগুলি বন্যার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। প্লাবিত হতে পারে এমন জায়গাগুলিতে বন্যার সতর্কতাও জারি করা হয়েছে। যমুনার জল বাড়তে থাকায় লোহা পুলেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিকেল 5টার পর থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। মঙ্গলবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসুম ভবন। ভারী বৃষ্টির জেরে সোমবার হাতিকুন্ড বাঁধে জলের পরিমাণ 3 লক্ষ কিউসেক ছাড়িয়ে যায়। ফলে বাঁধের 18টি গেট খুলে দেওয়া হয়।
সোমবার সকাল পর্যন্ত হাতিকুণ্ড বাঁধ থেকে 29,313 কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে যমুনার জলস্তর বৃদ্ধি পাওয়ায় সোমবার বিকেলের মধ্যে দিল্লির নিচু এলাকাগুলি প্লাবিত হয়। জলস্তর কতটা বাড়ছে তার রাতভর নজরদারি চালিয়েছে স্থানীয় প্রশাসনগুলি। মঙ্গলবার সকাল হতেই রাজধানীর যমুনা সংলগ্ন এলাকাগুলিতে পরিস্থিতি আরও অবনতি হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। 205.33 মিটার হল বিপদসীমা। মঙ্গলবার সকালে দিল্লিতে যমুনার জল 205.68 মিটার ছুঁয়েছে। বিকেল 5টার মধ্যে 206.50 মিটার জলস্তর ছুঁয়ে ফেলবে বলে সতর্কতা জারি করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আশঙ্কা প্রকাশ করেছেন যে দিল্লিতে যমুনার জলস্তর 207 মিটার বা তার বেশি পর্যন্ত পৌঁছাতে পারে। তিনি আশ্বাস দিয়েছেন, যমুনা সংলগ্ন এলাকাগুলি প্লাবিত হলেও এই পরিস্থিতির আঁচ পড়বে না শহরের অভ্যন্তরে। তবে পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বত্রভাবে প্রস্তুত রয়েছে প্রশাসন। অন্যদিকে হরিয়ানার গুরুগ্রামেও পরিস্থিতি বেশ খারাপ। সোমবার ভারী বৃষ্টি হয় বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্কুলগুলিকে অনলাইনে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং বেসরকারি সংস্থাগুলিকে বাড়ি থেকে কাজের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সোমবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত 100 মিলিমিটার বৃষ্টি হয় গুরুগ্রামে। ফলে পুরো শহর থমকে যায়। 20 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয় সেখানে। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারে নারীর ক্ষমতায়নের নতুন দিশা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করলেন বিহার রাজ্য জীবিকা নিধি সহকারী সংঘ লিমিটেডের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করলেন জীবিকা সহকারী সংঘ। তিনি অভিনন্দন জানান বিহারের মা বোনেদের এবং এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও বিহারের এনডিএ সরকারকে। মোদী বলেন, ভারতের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে নারীর ক্ষমতায়ন। তাই দেশের মা, বোন ও কন্যাদের জীবনের সব ধরনের অসুবিধা দূর করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। জীবিকা সহকারী সংঘের মাধ্যমে মহিলারা আরও সহজে সঞ্চয় ও ঋণ সুবিধা পাবেন। বিশেষজ্ঞদের মতে এর ফলে শুধু মহিলারা নয়, প্রত্যন্ত এলাকায় গ্রামীণ অর্থনীতিও নতুন গতি পাবে। फोन से ही हो जाएगा। मैं बिहार की माताओं बहनों को जीविका सहकारी संघ की बहुत बहुत बधाई देता हूं और इस अद्भुत पहल के लिए श्रीमान नीतीश जी का, बिहार की एनडीए सरकार का, उनका भी बहुत बहुत अभिनंदन करता हूं। साथियों, विकसित भारत का बहुत बड़ा आधार है भारत की सशक्त महिलाएं, और महिलाओं को सशक्त करने के लिए बहुत जरूरी है कि उनकी जिंदगी से हर प्रकार की मुश्किलें कम हो। इसलिए हम माताओं, बहनों, बेटियों की जिंदगी को आसान बनाने के लिए अनेक विध काम कर रहे हैं। নারীর ক্ষমতাকে উন্নয়নের চাবিকাঠি বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জীবিকা সহকারী সংঘের এই নতুন উদ্যোগ কি সত্যি গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাধীনতার বড় হাতিয়ার হবে, সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্পের শুল্ক কোপের কি প্রভাব পড়তে পারে আলোচনার জন্য আগামী সপ্তাহে বৈঠকে বসছে ব্রিক্স। তবে রয়েছে জটিলতাও, কারণ ভারতের মতো ব্রাজিলের উপরেও 50% শুল্ক চাপিয়েছে ট্রাম্প। এখনো পর্যন্ত যে ট্রাম্প ঘোষিত শুল্কের সবচেয়ে বড় ঘা পড়েছে এই দুই দেশের উপরেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কি প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্যে, তা নিয়ে এবার আলোচনায় বসছে আন্তর্জাতিক গোষ্ঠী ব্রিক্সের সদস্য দেশগুলি। আগামী সোমবার ভার্চুয়ালি এই বৈঠকের আয়োজন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
ব্রাজিলের সরকারি সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। দক্ষিণ আমেরিকার ওই দেশের দুই সরকারি আধিকারিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন, মার্কিন শুল্ক কোপ নিয়ে আলোচনার পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রে বহুপাক্ষিক নীতির পক্ষে সদস্য দেশগুলিকে এককাট্টা করতে চান লুলা। ভারতের মতো ব্রাজিলের উপরেও 50% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এখনো পর্যন্ত যে ট্রাম্প ঘোষিত শুল্কের সবচেয়ে বড় ঘা পড়েছে এই দুই দেশের উপরই। দুই দেশই ব্রিক্সের সদস্য। ভারতের উপর ট্রাম্প শুল্ক চাপিয়েছেন রাশিয়া থেকে তেল কেনার জন্য। অন্যদিকে ব্রাজিলের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, তারা সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে বিচার প্রক্রিয়া চালাচ্ছে। তা নিয়ে ব্রাজিলকে সাম্প্রতিক অতীতে বারংবার নিশানা করেছেন মার্কিন প্রেসিডেন্ট, ঠিক যেমন রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে ভারতকে নিশানা করেছেন। ব্রাজিলের উপর চড়া হারে শুল্ক চাপানোর নেপথ্যেও যে এটি কারণ তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। গত জুলাই মাসে ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে ব্রিক্স সম্মেলন হয়েছে। শুল্ক সংঘাতের আবহে ওই সময় ব্রিক্সকে আমেরিকা বিরোধী বলে আক্রমণ শানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই আন্তর্জাতিক গোষ্ঠীর আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যুক্ত থাকলে সংশ্লিষ্ট দেশের উপর বাড়তি শুল্ক চাপানোরও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক এই জোটে ভারত ও ব্রাজিলের পাশাপাশি রয়েছে চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এছাড়া গত বছর ইরান, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, মিশর এবং সংযুক্ত আরব আমিরশাহীও এই জোটের সঙ্গে যুক্ত হয়। ভারত এবং ব্রাজিলের উপর ট্রাম্প যে হারে শুল্ক চাপিয়েছেন, ব্রিক্সের অন্য সদস্য দেশগুলির ক্ষেত্রে পরিস্থিতি তেমন নয়। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনের সঙ্গে আমেরিকা এখনও শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। রাশিয়াকে বিভিন্নভাবে হুমকি দিলেও তাদের উপর কোনো শুল্ক কোপ এখনো ঘোষণা করেননি মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকার উপর তিনি চাপিয়েছেন 30% শুল্ক। ব্রাজিলের সরকারি আধিকারিকদের মতে ভিন্ন ভিন্ন দেশের উপর ভিন্ন ভিন্ন শুল্ক হার থাকার ফলে ব্রিক্সের ভার্চুয়াল বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি আসা কঠিন। তাছাড়া এই ভার্চুয়াল বৈঠকে আমেরিকা বিরোধী কোনো সম্মেলন হিসেবে তুলে ধরতে চাচ্ছেন না লুলা, কারণ আগামী মঙ্গলবার থেকে সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারোর বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে ব্রাজিলে। বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর ট্রাম্প তাদের উপর আরও বেশি করে আক্রমণ শানাতে পারেন বলে আশা করছে ব্রাজিল। ইতিমধ্যেই ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতিদের ভিসা বাতিল করেছে আমেরিকা। বোলসোনারোর বিরুদ্ধে মামলা শোনা এক বিচারপতির বিরুদ্ধে নিষেধাজ্ঞাও জারি করেছে মার্কিন প্রশাসন। এই অবস্থায় ট্রাম্পকে আজ চটাতে চাইছে না ব্রাজিল। বস্তুত গত জুলাই মাসে ব্রিক্স সম্মেলনের সময় অনেকেই মনে করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বাণিজ্যিক ক্ষেত্রে ব্রিক্সের জন্য ঢাল হয়ে উঠতে পারে, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। আমেরিকা এবং ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। গত সোমবার চীনের তিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে গিয়ে মোদী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা সেরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জুলাই মাসে যে কূটনৈতিক সমীকরণ ছিল তা এখন অনেকটাই বদলে গিয়েছে। এই অবস্থায় ব্রিক্সের ভার্চুয়াল বৈঠকে কি কি বিষয় উঠে আসে তা নিয়ে কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। কিছুদিন আগে ডুরান্ড কাপে দিমিত্রিয়াসের জোড়া গোলে কলকাতা ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়েছিল 2-1 গোলে। সেই দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসের সঙ্গে আচমকাই বিচ্ছেদ হল ইস্টবেঙ্গলের। কিছুদিন আগে ডুরান্ড কাপে তার জোড়া গোলেই কলকাতা ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়েছিল 2-1 গোলে। সেই দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসের সঙ্গে আচমকাই বিচ্ছেদ হল ইস্টবেঙ্গলের। সোমবার সমাজ মাধ্যমে একটি পোস্টে লাল হলুদ জানিয়েছে, গ্রিসের ফুটবলারের সঙ্গে মৌখিক বিচ্ছেদ হয়েছে ক্লাবের। আগামী সফরের জন্য তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। গত বছর অনেক আশা নিয়ে ইস্টবেঙ্গল সই করিয়েছিল দিয়ামান্তাকোসকে। তার আগের 2 মরশুম কেরল ব্লাস্টার্সের হয়ে ভালো ফর্মে ছিলেন তিনি। 2023 থেকে 24 মরশুমে আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা হন তিনি। তারপরেই তৎকালীন কোচ কার্লোস কুয়াদ্রাতের ইচ্ছায় তাকে দলে নেওয়া হয়। ইস্টবেঙ্গলে একেবারে নিজেকে মেলে ধরতে পারেননি দিয়ামান্তাকোস। কেরলে যে ফর্মে ছিলেন তার ধারে কাছেও যেতে পারেননি লাল হলুদ জার্সিতে। 32 ম্যাচে তার অবদান মাত্র 12টি গোল এবং 4টি অ্যাসিস্ট।
কুয়াদ্রাতের বিদায়ের পর কোচ অস্কার ব্রুজোর কৌশলের সঙ্গেও মানিয়ে নিতে পারছিলেন না, ফলে একাধিক ম্যাচে প্রথম একাদশে ঠাঁই পাননি তিনি। ডুরান্টের যে ডার্বিতে তিনি জোড়া গোল করেছিলেন, সেখানেও প্রথম একাদশে ছিলেন না। হামিদ আহদাদ চোট পাওয়ায় নামেন দিয়ামান্তাকোস। পেনাল্টি থেকে একটি গোল করেন, পরেরটি করেন বাঁ পায়ের জোরালো শটে। রাতারাতি সমর্থকদের আলোচনায় আবার ফিরে আসে তার নাম। মনে করা হয়েছিল দিয়ামান্তাকোসকে রেখে দেওয়া হবে আরও এক মরশুম, তা হলো না। গত মরশুমের ব্যর্থতার পর ইস্টবেঙ্গল এবারই ভেবেছিল দিয়ামান্তাকোসকে ছেড়ে দেবে, কিন্তু দীর্ঘ চুক্তি থাকায় গ্রিক ফুটবলারকে মোটা ক্ষতিপূরণ দিতে হতো, তাই বাধ্য হয়ে তাকে রেখে দেওয়া হয়। ডার্বিতে নায়ক হওয়ার পর মনে করা হয়েছিল দিয়ামান্তাকোস ফর্মে ফিরবেন, কিন্তু পরের ম্যাচেই আবার খারাপ খেলেন তিনি। ডায়মন্ড হারবারের কাছে হেরে ডুরান্ট থেকে বিদায়ও নেয় ইস্টবেঙ্গল। মৌখিক বিচ্ছেদ হওয়ায় দিয়ামান্তাকোসকে ক্ষতিপূরণের টাকা দিতে হচ্ছে না ইস্টবেঙ্গলকে। শোনা গিয়েছে সদ্য বাবা হওয়ার পর দিয়ামান্তাকোস চাইছেন দেশেই থাকতে। পরিবারকে সময় দিতে তিনি গ্রিসেরই কোনো ক্লাবে খেলতে পারেন বলে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। শুরু থেকেই ঝড়, সঙ্গে গোলের সুনামি, যার জেরে স্রেফ ভেসে গেল কাজাখস্তান। পুরুষদের এশিয়া কাপ হকিতে পুলের ম্যাচে ভারত খেলতে নেমেছিল দুর্বল কাজাখস্তানের বিরুদ্ধে। এই ম্যাচে ভারত জিতল 15-0 গোলের ব্যবধানে। শুরু থেকেই ঝড়, সঙ্গে গোলের সুনামি, যার জেরে স্রেফ ভেসে গেল কাজাখস্তান। পুরুষদের এশিয়া কাপ হকিতে পুলের ম্যাচে ভারত খেলতে নেমেছিল দুর্বল কাজাখস্তানের বিরুদ্ধে এবং এই ম্যাচে ভারত জিতল 15-0 গোলের ব্যবধানে। প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচ চীন এবং জাপানের বিরুদ্ধে জয়ের ফলে ইতিমধ্যেই ভারত সুপার 4-এ পৌঁছে গিয়েছিল। পুলের এই ম্যাচটি ছিল কার্যত নিয়ম রক্ষার, আর সেই ম্যাচেই নিজেদের ফিরে পেল পরপর দুটি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় দল। প্রথম দুটি ম্যাচে ভারতের পারফরমেন্স খুব একটা উজ্জ্বল ছিল না, দুটি ম্যাচেই কোনো ক্রমে জিতেছিল তারা। সমালোচনাও হয়েছিল ভারতীয় খেলোয়াড়দের। খেলার দিন যেন সব সমালোচনার জবাব দিতেই মাঠে নেমেছিলেন হরমনপ্রীত সিংরা। ভারতের হয়ে হ্যাট্রিক করলেন 3 জন, হ্যাট্রিক সহ 4 গোল করলেন অভিষেক। হ্যাট্রিক করলেন সুখজিৎ সিং এবং যুবরাজ সিং। একটি করে গোল করলেন হরমনপ্রীত সিং, অমিত রোহিদাস, রাজিন্দর সিং, সঞ্জয় সিং এবং দিলপ্রীত সিং। দলের পারফরমেন্সে খুশি কোচ ক্রেগ ফুলটন। সুপার 4-এর আগে যে তিনি এটাই চেয়েছিলেন সেটা জানিয়ে রাখলেন। খেলা শুরুর 5 মিনিটের মধ্যেই দুরন্ত গোলে ভারতকে এগিয়ে দেন অভিষেক। 8 মিনিটে ফের গোল করেন তিনি। 15 মিনিটে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন সুখজিৎ সিং। প্রথম কোয়ার্টারে 3 গোলে এগিয়ে যাওয়ায় খেলার ফল কোন দিকে এগোচ্ছে তা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল। দ্বিতীয় কোয়ার্টারে শুরু থেকে ঝড় তোলেন ভারতীয় খেলোয়াড়েরা। 20 মিনিটে নিজের হ্যাট্রিক সম্পূর্ণ করেন অভিষেক এবং ভারত এগিয়ে যায় 4-0 গোলে। 24 মিনিটে ভারতের হয়ে পেনাল্টি কর্নার থেকে পঞ্চম গোলটি করেন যুবরাজ সিং। 26 মিনিটে আবার পেনাল্টি কর্নার পায় ভারত। পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে ষষ্ঠ গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত। 3 মিনিট পরেই আবারও পেনাল্টি কর্নার পায় ভারত। এবার অতীম রোহিদাস ভারতের হয়ে সপ্তম গোলটি করেন। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি স্ট্রোক পায় ভারত। 31 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় এবং ভারতের অষ্টম গোলটি করেন যুবরাজ। পরের মুহূর্তেই দারুণ শটে ভারতের হয়ে নবম গোলটি করে যান রাজিন্দর সিং। 32 মিনিটে 10ম গোল করে ভারত। এবার গোলদাতা সুখজিৎ সিং। 38 মিনিটে ফের গোল করেন সুখজিৎ সিং। তৃতীয় কোয়ার্টারের শেষে ভারত এগিয়ে যায় 11-0 গোলের ব্যবধানে। চতুর্থ কোয়ার্টারেও ভারতের ঝড় থামেনি। 47 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে দলের দ্বাদশ এবং নিজের তৃতীয় গোলটি করে যান যুবরাজ। এরই মাঝে সামান্য সময়ের জন্য আক্রমণে উঠে এসেছিল কাজাখস্তান। পেনাল্টি কর্নারও তারা আদায় করেছিল, কিন্তু তা কাজে লাগাতে পারেনি। পাল্টা আক্রমণে 54 মিনিটে ভারতের হয়ে 13তম গোলটি করেন সঞ্জয় সিং। এর ঠিক 1 মিনিটের ব্যবধানে দিলপ্রীত সিং ভারতের হয়ে 14তম গোলটি করে যান। 59 মিনিটে ফের গোল করেন অভিষেক। দুরন্ত জয়ের পর স্বাভাবিকভাবেই তৃপ্ত ভারতীয় দলের কোচ ক্রেগ ফুলটন। তিনি ম্যাচের পর বলেন, এটাই তো চেয়েছিলাম, আমরা আগেই সুপার 4-এ চলে গিয়েছিলাম, ফলে কাজাখস্তানের বিরুদ্ধে ম্যাচে আমরা একটু সতর্ক হয়েই নেমেছিলাম যাতে চোট আঘাত না লাগে। আমাদের আত্মবিশ্বাসে কোনো রকম ঘাটতি ছিল না। সবথেকে বড় ব্যাপার হলো প্রচুর আক্রমণ করেছে। আমাদের এটাই লক্ষ্য ছিল। মাথায় রাখবেন, কোনো দলকেই 15 গোল দেওয়াটা সহজ নয়। দলের স্ট্রাইকাররা গোল পেয়েছে, দারুণ ব্যাপার এটা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।